হ্যান্ড প্রিন্টের একটা শাড়ি কিভাবে করা হয়, কি পরিমাণ টাইম লাগে, কি কালার ইউজ করা হয়, কি প্রসেসে কাজ করলে কাজ সুন্দর হয়, শাড়ির ফ্রেম সম্পর্কে বিস্তারিত হচ্ছে আজকে আমরা জানবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফ্রি হ্যান্ড প্রিন্টের থার্ড ক্লাসে সবাইকে ওয়েলকাম। আজকে আমি আগেই টপিক দিয়েছিলাম শাড়ি দেখাবো। এই শাড়িটা অনেক দিন আগেরই করা, বাট ক্লাসের জন্য আমি ভিডিও রেকর্ড করে রেখেছিলাম, কারণ একসাথে অনেক ক্লাস দিতে গেলে একটু ঝামেলা হয়ে যায়। তো এটা একটা সেমি মসলিন শাড়ি, অ্যান্ড শাড়িটা একদম প্লেনই থাকে। যারা নিতে চান আমার কাছেই পেয়ে যাবেন। এরপর হচ্ছে আমি কালার সিলেকশন করতেছি। এটা যেহেতু আমার কোনো অর্ডারের ছিল না, আমি নতুন কোনো ডিজাইন বানাবো সেই জন্য নিয়েছিলাম। অনেক ভেবে ভেবে হচ্ছে কিছু কালার সিলেক্ট করি, আর এই কালার প্লাস যা যা লাগে কাজ করার জন্য সব কিছু কিন্তু আপনারা আমার কাছে পেয়ে যাবেন। আমি পেজটা হচ্ছে উপরে মেনশন করে দিয়েছি। দেন আমি তুলি সিলেক্ট করেছি। তো আমি যেহেতু আগে ভাবতেছিলাম স্ট্রেনার টাইপের কিছু একটা আঁকবো, তো এই অনুযায়ী হচ্ছে আমি কালার নিয়েছি। আমার এখানে হোয়াইট কালারটা খুবই ঘন, অ্যান্ড আমি খুবই ঘন কালার পছন্দ করি, কারণ পরিমাণ মতো পরে আমি হচ্ছে কালারটাকে চেঞ্জ করে নিতে পারি। এবার শাড়িতে যে ছেটাটা দেওয়া হচ্ছে সেটা নিয়ে অনেকেই কনফিউজ থাকে যে এটা আসলে কীভাবে করা হয়। এটা খুবই সহজ একটা টেকনিক। আমি এখানে কালারটাকে একটু পাতলা করে নিয়েছি যেন ছেটাটা সুন্দর আসে। একটা তুলিতে এটা ভালো করে ভরিয়ে দেন আরেকটা তুলি দিয়ে হচ্ছে আমি জুড়ে জুড়ে বাড়ি দিয়েছি, এতে করে হচ্ছে ছেটে ছেটে সারাটা শাড়ি ছড়িয়ে যাবে। অ্যান্ড মেনলি এই ছেটা কাজগুলো এভাবেই করা হয়। আপনাদের যদি মনে হয় যে সময় আর একটু বাঁচাতে দেন, তাহলে বড় আরেকটা তুলি নেবেন। আমি ছোট তুলি দিয়ে হচ্ছে আপনাদেরকে দেখালাম বোঝানোর সুবিধার্থে। এবার শাড়ির ব্যাপারে আমার যেটা বলার সেটা হচ্ছে পাতলা যে কোনো শাড়ি, সেটা হতে পারে হাফ সিল্ক, সেমি মসলিন, অর্গানজা, সুতি। সুতিতেও মাঝে মাঝে ফ্রেমের প্রয়োজন হয়, বাট এর বাহিরে যত পাতলা শাড়ি আছে সেটা যেই ম্যাটেরিয়ালই হোক না কেন আপনাদের একটা ফ্রেম মাস্ট বি লাগবে। আদারওয়াইজ আপনারা যখন শাড়ির কাজটা করবেন রংটা নিচে লেগে যাবে এবং শাড়িতে থাকবে না। আমি এখানে হচ্ছে এঁকে নিচ্ছি সরাসরি রং দিয়ে, পেন্সিল দিয়ে আঁকতেছি না। পেন্সিল দিয়ে আঁকাটা আমার কাছে একটু ঝামেলা মনে হয়। যাদের আঁকতে প্রবলেম হয় আপনারা একটু পেন্সিল দিয়ে এঁকে নিতে পারেন, বাট আমি রং দিয়ে সরাসরি হচ্ছে আগে বাইরের বর্ডারটা করে নিচ্ছি যেন আমি পরবর্তীতে কালার করতে আম স্বাচ্ছন্দ্য বোধ করি। তো যাই হোক, বর্ডারের যেই ব্যাপারটা সেটা হচ্ছে একটু সাবধানে করবেন। আপনার বর্ডার সুন্দর হলে ভেতরের কাজ এমনিতেই সুন্দর হবে। আমরা ফ্রেমের মধ্যে ছিলাম। ফ্রেমের ব্যাপারটা হচ্ছে শাড়ির ফ্রেমগুলো সাধারণত আলাদা হয়ে থাকে, খুবই বড় সাইজ হয়ে থাকে। বাট আপনারা যারা বিজনেস করবেন না, জাস্ট বাসায় নিজের শখের জন্য দু একটা শাড়ি করতে চান, তাহলে আপনারা ছোট একটা হ্যান্ড ফ্রেমও কিনে নিতে পারেন, বাট সেটা একটু ঝামেলা আর হচ্ছে অনেক বেশি সময় সাপেক্ষ। বাট যারা বিজনেস করতে চান আপনারা একটা শাড়ির ফ্রেম কিনে নেবেন। এখন আমি শাড়ির ফ্রেম সম্পর্কে কতটুকু লম্বা কীভাবে কী করা হয় সেই ডিটেলসটা আজকে বলবো না, কারণ আমি আজকে শাড়ির প্রসেসিংটা বলবো। এর মধ্যে যদি ফ্রেম নিয়ে আমি বিস্তারিত অনেক কথা বলতে চাই তাহলে হচ্ছে দুইটা একসাথে একটু ঝামেলা হয়ে যাবে, টাইম নষ্ট হবে। ফ্রেম নিয়ে আমি সামনে বিস্তারিত একটা ভিডিও দিয়ে দিব, তো এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। আপাতত এতটুকুই জানেন যে কী শাড়িতে নর্মালি ফ্রেম লাগে। তো যেটা বলেছিলাম, যে কোনো ধরনের পাতলা শাড়িতে আপনাদেরকে ফ্রেম ইউজ করতে হবে, আদারওয়াইজ কিন্তু রঙগুলো নিচে পড়ে যাবে। এখন আমি যেহেতু ডার্ক কালার শাড়িতে কাজ করতেছি, ডার্ক কালারের নিয়মটা আমি আগের ক্লাসে দেখিয়েছিলাম, তাও আবার রিপিট করতেছি। ডার্ক কালারের শাড়িতে বা যে কোনো ধরনের কাপড়ে আপনারা যদি লাইট কালারের বা ডার্ক কালারের কোনো রং ইউজ করেন, তাহলে শুকানোর পর সেই রংটা আর আগের মতো থাকে না, অনেকটাই হচ্ছে হালকা হয়ে যায়। মূলত এই হালকা ভাবটা যেন না আসে সেজন্য আমরা নিচে একটা বেস কালার দিই। এখন আমি যেহেতু সূর্যমুখী আঁকবো, আমি হলুদ কালার দিব এটার উপরে, অ্যান্ড হলুদ একটা লাইট কালার হিসাবে আমরা ধরে নিই। আর এই লাইট কালারটা যখন আমি ডার্ক কালারে অ্যাপ্লাই করব তখন দেখবেন যে কালারটা হচ্ছে হালকা হয়ে গেছে। এজন্য আমি হোয়াইট কালার দিয়ে পাতার দিকে চলে আসলাম। পাতাতে আমি কোনো বেস দিইনি, কারণ এখানে আমি গ্রিন আর হলুদ একসাথে মিক্সড করে একটু লাইট বানিয়ে নিয়েছি। অনেকটাই লাইট বানিয়েছি, কারণ হচ্ছে শুকানোর পর এটা অনেকটা ডার্ক হয়ে যাবে। তো অনেকেই আপনারা হচ্ছে বলতে পারেন যে পাতাতে তাহলে কেন করলেন না? আমি মেইনলি পাতাতে ডার্ক কালার চাচ্ছিলাম, যেন কালারটা ডার্ক একটা ভাব আসে, সেইজন্য হচ্ছে আমি পাতাতে করিনি। পাতাতে হচ্ছে সরাসরি কাজটা করেছি শাড়িতে, এবং নিচের যে ব্যাকগ্রাউন্ডের কালার সেটার সাথে পাতার কালারটা মিক্সড হয়ে একটা ডার্ক কালার চলে আসবে। মূলত আমার ইচ্ছে ছিল আমি ডার্ক রাখবো, সেজন্য আমি বেস কালারটা দেইনি।
কিন্তু ফুলের ব্যাপারটা ভিন্ন। আমি ফুলে সবসময় চাচ্ছিলাম যেন একটা লাইট কালার হয়, সেজন্য আমি নিচে একটা বেস কালার দিয়েছি। একটু লক্ষ্য করলে দেখবেন যে আমি ফুলের বেসটা দেওয়ার পর ফুলে কাজ না করে পাতাতে চলে এসেছি। এটার কারণ হচ্ছে আমি শুকাতে দিয়েছি। আপনারা নিচের যখন বেসটা দিবেন তখন সম্পূর্ণ শুকাতে দিবেন, দিয়ে হচ্ছে উপরে কাজ করবেন। এটা আমি আগের ক্লাসে বিস্তারিত বলেছি, সেজন্য ওইদিকে আর যাচ্ছি না। এবার হচ্ছে আমরা একটু তুলির ব্যাপারে যাই। বড় তুলি দিয়ে কাজ করতেই হবে, ছোট তুলি দিয়ে করা যাবে না, এরকম ব্যাপার না। তবে কাজের সুবিধা অনুযায়ী হচ্ছে আমরা তুলি ভাগ করে থাকি। এখানে যদি আমি একটা 0 সাইজ তুলি দিয়ে কাজ করতে চাই তাহলে একটা ফুল আঁকাতে আমার 3 দিনের বেশি সময় লাগবে। বাট কাজের সুবিধার জন্য আমি এখানে বড় একটা তুলি সিলেক্ট করেছি যেন খুব দ্রুত কাজটা সম্পূর্ণ করতে পারি। আশা করি তুলির ব্যাপারে আপনাদের এই ধারণাগুলো চেঞ্জ আসবে, যে প্রত্যেকটা কাজের জন্য যে বাধ্যতামূলক নির্দিষ্ট কোনো তুলি নিতেই হবে এরকম না। আপনি আপনার কাজের ধরন অনুযায়ী আপনার কাজকে সহজ করার জন্য আপনার মন মতো তুলি নিতে পারেন। আমি 8 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার এই তুলিগুলো শাড়ির জন্য বেশি ইউজ করে থাকি। অ্যান্ড সূক্ষ্ম কাজ করার জন্য অবভিয়াসলি আমার সবচেয়ে পছন্দ 0 সাইজ তুলি তো আছেই। এখানে আমি যেহেতু 8 লেয়ার দিব না, সেজন্য আমি একটা কাজ করতেছি, সেটা হচ্ছে আমি ডার্ক কালার অ্যান্ড লাইট কালার দুইটাই একসাথে অ্যাপ্লাই করতেছি। আমার যে পাপড়ির ভাঁজটা ভাজে ভাজে হচ্ছে আমি একটু ডার্ক যে বাদামি কালারটা হয় বা এটাকে অনেকটা চকলেট কালারের মতো লাগে, ওই কালারটা দিয়ে হচ্ছে বর্ডার করতেছি। দেন ভেতরে হচ্ছে হলুদ কালার দিয়ে দুইটা একসাথে ব্লেন্ড করে দিচ্ছি। এতে করে একটা পাপড়ি থেকে আরেকটা পাপড়ির যে ভিন্নতা সেটা বোঝা যাচ্ছে এবং আলো ছায়ার মতো একটা ভাইব আসতেছে। যদিও পরবর্তীতে আমি এখানে লাইনার ইউজ করব, আউটলাইন করব ব্ল্যাক কালার দিয়ে। তারপরেও হচ্ছে কাজের সৌন্দর্য বজায় রাখার জন্য আপনারা 2টা কালার কিন্তু মিক্সড করতেই পারেন। যেমন একটা পাপড়ি যেখানে শেষ হবে সেখানে হচ্ছে ডার্ক একটা কালার দিবেন, দিয়ে হচ্ছে আপনার যে পাপড়ির মেইন কালারটা সেটা সাইড দিয়ে অ্যাপ্লাই করে দুইটা ভালো করে ব্লেন্ড করবেন। ব্লেন্ডিংটা অবশ্যই ভালো হতে হবে, না হয় হচ্ছে দুইটা আলাদা আলাদা হয়ে থাকবে এবং দেখতে ভালো লাগবে না। আমি একটা সম্পূর্ণ সাইড ফুল দেখালাম, এবার মাঝখানের একটা ফুল দেখাচ্ছি। এটাতেও কিন্তু সেম প্রসেসে কাজ করতেছি। অনেকে আমাকে বলে থাকেন যে আপু ভিডিওটা খুব দ্রুত হয়ে যায়, কাজ বুঝতে অসুবিধা হয়। নর্মালি আমি যেহেতু এখন বিভিন্ন ইনফরমেশন দিয়ে ক্লাসগুলো দিচ্ছি শুরুর দিকে, সেই জন্য আপনারা একটু কথার দিকে ফোকাস করবেন। কাজের যেই ধরন কিভাবে কি করতে হবে সেটা আমি মুখেই বলে দিচ্ছি, এবং যে জিনিসগুলো শেখার আছে যে ফুল আঁকা বা হচ্ছে বিভিন্ন ধরনের পাতা আঁকার টেকনিক, এগুলোর ক্লাস কিন্তু এখন আমি দিচ্ছি না। কথা শুধু শুধু বলা যাবে না, সেই সুবিধার্থে হচ্ছে আমি ফ্লাওয়ারগুলো দেখাচ্ছি এবং যেটা দেখাচ্ছি সেই সম্পর্কে ইনফরমেশন দেওয়ার ট্রাই করতেছি। বাট আপনাকে আলাদা করে স্পেসিফিক ফুল আঁকা পাতা আঁকা শেখানোর জন্য সামনের ক্লাসগুলো দেখতে হবে। ইনশাল্লাহ এই বিষয়ে সামনে ক্লাস দিব, অ্যান্ড ওই ক্লাসগুলো খুবই স্লো দিব যেন কারো বুঝতে সমস্যা না হয়। তো সূর্যমুখী আঁকেন বা যেই ফুলে আঁকেন ডার্ক কালার কাপড়ে কিন্তু সবার ক্ষেত্রেই প্রসেসটা সেম। এবং ডার্ক কালার কাপড়ের একটা সমস্যা হচ্ছে যখন বারবার লেয়ার দেওয়া হয় কাপড়টা শক্ত হয়ে যায়, এই বিষয়েও কিন্তু আমরা আগে কথা বলেছি। সেই জন্য আর ওই বিষয়ে না যাই, আমরা শাড়ির ব্যাপারটাতে যাই। এরপর হচ্ছে শাড়ির আঁচলের পাড়টাতে বা হচ্ছে পাড়ের পাড়টাতে আমার ইচ্ছে ছিল যে আমি স্টেইনের থিম করব। এই থিমটা আমার খুবই ভালো লাগে, যেহেতু নিজের মতো করে কাজ খুবই কম করা হয়, কাস্টমারের ডিমান্ড অনুযায়ী কাজ করে থাকি। তো যেহেতু সুযোগ পেয়েছি আমি সব কিছু একটা শাড়িতে অ্যাপ্লাই করে দিচ্ছি। এখানে স্টেইনারটা আঁকার জন্য হচ্ছে আমি একটু হোয়াইট কালার নিয়েছি, সাথে হচ্ছে ব্লু কালার নিয়েছি, অ্যান্ড দুইটা মিক্সড একটা কালার রেখেছি। এটা অপশনাল, চাইলে রাখতে পারেন, না হয় 2টা কালার দিয়েও স্টার্ট করতে পারেন। আমি এখানে তুলিতে একবার হোয়াইট কালার নিচ্ছি, একবার হচ্ছে ব্লু কালার নিচ্ছি, দিয়ে জাস্ট হচ্ছে টানতেছি, আর কিছুই করতেছি না, খুব স্পিডে টানতেছি। স্পিডে টানার কারণ হচ্ছে রঙগুলো কিন্তু একটু ড্রাই হয়ে যায়। আপনি যখন তুলিতে ভরিয়ে কাপড়ে দিবেন সাথে সাথেই এটা ড্রাই হওয়া শুরু করবে। ড্রাই ভাবটা যেন না আসে, যত দ্রুত সম্ভব টানতে হবে। টানলে হচ্ছে 2টা কালার একসাথে মিক্সড হবে। আমি এখানে ব্লেন্ড করব না, জাস্ট হচ্ছে 2টা কালার রাখবো, সেই জন্য দ্রুত করতেছি। এবার শাড়ির ব্যাপারটাতে আসি। হ্যান্ড প্রিন্টের জন্য বিখ্যাত কিছু শাড়ি, যেগুলো সবাই জিজ্ঞেস করে যে কী কী ধরনের শাড়িতে হ্যান্ড প্রিন্ট করা যায়। এখন আপনি মার্কেটিংয়ের কথা চিন্তা করতে গেলে সবচেয়ে পপুলার হচ্ছে হাফ সিল্ক এবং সেমি মসলিন শাড়ি। কারণ এই 2টা শাড়ির বাজেট এমন থাকে যে স্টুডেন্ট থেকে শুরু করে সবাই প্রেফার করতে পারে। দ্যাটস ওয়াই হাফ সিল্ক এবং সেমি মসলিন খুব বেশি ভাইরাল এবং খুব
পপুলার। এরপর হচ্ছে মসলিন শাড়ি, যেটা সবচেয়ে বেশি ঐতিহ্যপূর্ণ এবং সবচেয়ে বেশি ডিমান্ড, যারা হচ্ছে মোটামুটি ভালো রেঞ্জটা প্রেফার করতে পারে। এই শাড়িগুলোর প্রাইস অনেক বেশি হয়ে থাকে, এক কালার শাড়ির প্রাইসই অনেক বেশি হয়ে থাকে, সেই জন্য সবাই খুব একটা কিনতে পারে না, বাট এটাও খুব পপুলার একটা শাড়ি। যারা না কিনতে পারে তারাও এটা দেখে পছন্দ করে, বাট সবার একটা সীমাবদ্ধতা থাকার কারণে হাফ সিল্ক এবং সেমি মসলিন বেশি সেল হয়। এরপরে সুতি শাড়ি আছে, কোটা শাড়ি আছে, তারপরে হচ্ছে আড়ংয়ের কিছু শাড়ি আছে এক কালার, আড়ং কটন যাকে বলে, সেটা হাফ সিল্কের জন্য বেশ পপুলার। ইদানিং হচ্ছে সিনথেটিক মসলিন যেটাকে বলে, সেটাও পপুলার। আপনারা এই সব ধরনের শাড়িতেই কাজ করতে পারবেন। কিছু কিছু পেজে ইদানিং মণিপুরি শাড়ির উপরেও কাজ করা হচ্ছে, আমি নিজেও করেছি কয়েকটা শাড়িতে কাজ, কাস্টমার আপুর ডিমান্ডে করেছিলাম, বাট অ্যাভেলেবেল যেহেতু আমি রাখবো না মণিপুরি শাড়িতে কাজ, সেটা আর আমার পাবলিকলি পোস্ট করা হয়নি। বাট মণিপুরি শাড়িতেও কাজ খুবই সুন্দর হয়, যারা বাসায় নিজের জন্য করতে চাচ্ছেন করতে পারেন। মোটামুটি এই কটা শাড়ি খুব বিখ্যাত, বাট আপনি যদি বিজনেস করার উদ্দেশ্যে কাজ শিখতে চান বা বিজনেস করবেন এই উদ্দেশ্যে ক্লাস দেখতেছেন, তাহলে আমি বলবো যে প্রথমে হাফ সিল্ক এবং সেমি মসলিনেই ট্রাই করেন, কারণ এটাই মার্কেটে বেশি চলতেছে। মোটামুটি এতটুকু কাজ শেষ করে হচ্ছে আমি লাইনের দিকে যাচ্ছি, অ্যান্ড লাইনারের ব্যাপারটা হচ্ছে আমি 0 সাইজ তুলি দিয়ে সবসময় শেষ করি, আর কালারটাকে খুবই পাতলা রাখি। পাতলা রাখার কারণ হচ্ছে আপনি লাইনারের যেটা দিয়ে বর্ডার করবেন সেই রঙটা যত পাতলা রাখবেন আপনার দাগগুলো ততই চিকন আসবে। লাইনার নিয়েও সামনের ক্লাসে বিস্তারিত বলবো। আমি একটা ক্লাসে 2-3টার বেশি টপিক রাখতে চাই না, এটার কারণ হচ্ছে তাহলে ঝামেলা হয়ে যায়। আর এটাতে সিকোয়েন্স ওয়ার্ক করেছিলাম, সেটা আমি ছোট একটা ভিডিও করে সম্পূর্ণ বলে দিব, কি কি গ্লু ইউজ করেছি এবং কি কি করেছি, সিকোয়েন্সের কোন নাম্বারটা ইউজ করেছি, এ টু জেড। আর মোটামুটি আজকের ক্লাস এখানেই শেষ। নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যার যে বিষয়ে জানতে প্রয়োজন বা যে বিষয় নিয়ে আপনাদের সমস্যা হচ্ছে, সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, অথবা আমাদের মেসেঞ্জার গ্রুপে শেয়ার করতে পারেন, অথবা আমাদের গ্রুপে শেয়ার করতে পারেন। গ্রুপের লিঙ্কও কিন্তু আমি নিচে দিয়েছি। আর আপনারা অবশ্যই হোমওয়ার্ক সাবমিট করবেন এই গ্রুপে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।